আমাদের এই ব্যাগটা হেলে গেছে, ব্যাগটাকে আবার টাইট করে বাঁধতে হবে। তখন জলের বোতলটা খুলেছিলাম এখান থেকে, আর ব্যাগটা টাইট করে বাঁধা হয়নি, আবার ওটাকে টাইট করে বাঁধতে হবে। বিষ দেখে নে, বাদিকে সমুদ্র আছে। বেশ তো হেভি আনন্দে চলছে বেশ। জায়গাটা দেখো গাইস, কি সুন্দর লাগছে, পুরো ধার দিয়ে দিঘা যাবো। ও গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরিয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল মোটো ব্লগার সুরিয়া। তো তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি অনেকদিন পর আমি একটা লং রাইডে যাচ্ছি দীঘা। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি। তো আমরা অলমোস্ট রেডি। তো 6:45 বাজে ঘড়িতে এখন। তো আমরা ভেবেছিলাম 5টার সময় বেরোবো, কিন্তু সামহাও কোনো কারণে একটু লেট হয়ে গেছে। আর আমাদের দুটো ব্যাগ হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব। আমাদের দুটো ব্যাগ হয়েছে। তো এই দুটো ব্যাগ আমি গাড়ির পেছনে বাঁধবো, বেঁধে বেরিয়ে যাব। তো চলো গাড়িতে ব্যাগগুলো বেঁধে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গাইস, এই হচ্ছে আমার গাড়ি। কালকে রাত্রিবেলায় এত জোর বৃষ্টি হয়েছে, পুরো গাড়ি ভিজে গেছে। আমি সকালবেলা উঠে আবার গাড়িটাকে ভালো করে পরিষ্কার করলাম। সার্ভিসিং করেছিলাম 2 দিন আগেই। তো এখন জাস্ট লাগেজটা পেছনে বেঁধে নেবো, বেঁধে নিয়ে আমরা বেরোবো। গাইস, এখন লাগেজ বাঁধার কাজ চলছে। লাগেজটা বেঁধে নিয়েই এবার বেরোবো। এখন ঘড়িতে অলরেডি 6টা বেজে গেছে, 1 ঘন্টা লেটে চলছে আমরা। আমরা রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি পরে নাও। প্রথমে আমরা ভাবছি কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। এখন সিচুয়েশান দেখে দাঁড়াবো। যদি সেরকম রাস্তাঘাটে জ্যামজট না পাই, যদি তাড়াতাড়ি পৌঁছেই কোলাঘাটে, তবে কোলাঘাটে দাঁড়াবো, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা বলছি। 6টা বাজে, সকালবেলা রাস্তাটা অনেকটাই ফাঁকা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে 5টার সময় বেরোবো, কিন্তু অ্যালার্মটা বেজে গেছিলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, অ্যালার্মের আওয়াজ শুনতেই পাইনি। আর কালকে একটু শুতে শুতে রাত্রির হয়ে গেছিলো। তো 5টার সময় বেরোলে এখন 6টা বাজে ঘড়িতে। তো অলমোস্ট আমরা কোলাঘাটে পৌঁছে যেতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, তাড়াহুড়ো করে তো আমরা যাবো না, আমরা ঘুরতে যাচ্ছি। তো আস্তে আস্তে যাবো, ঘুরতে ঘুরতে যাবো। আর গাইস, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস। তো আমি এখন বালি ব্রিজে চলে এসেছি। তো কালকে রাত্রিরে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, তো দেখো রাস্তা এখনও পর্যন্ত ভিজে আছে। তো সকালবেলা আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে কি হবে না। তো যাই হোক, ঠাকুরের কৃপায় বৃষ্টি হয়নি। কালকে রাত্রিবেলা আমি ফুয়েল আপ করে নিয়েছিলাম গাড়িটার, কারণ সকালবেলা ওই মানে তেল ভরা ঝামেলাটা রাখিনি। দেখো কাঁটা কত ভর্তি, পুরো পুরো ফুল দেখাচ্ছে। কোনো জায়গায় ট্রিপে গেলে তখনই এরকম ফুল দেখায়। এইটা যদি প্রত্যেক দিন এরকম দেখাতো গাড়ি চালানোর সময়, খুব ভালো লাগতো। মানে আমরা যারা বাইকার হই, তারা এই জিনিসটা দেখতে খুব ভালোবাসে। তো দীঘা আমাদের বাড়ি থেকে হচ্ছে 180 কিলোমিটার পুরো। তো আপ ডাউন হচ্ছে 360 কিলোমিটার রাস্তা। আর যদি সাইড সিনগুলো দেখি, মোটামুটি ওই ধরো না 30-40 কিলোমিটার মধ্যেই হবে সব কিছু। ওই 400 কিলোমিটার আমাদের পুরো এই ট্রিপটা হবে। তো আমি বাড়ি থেকে তেল ভরার সময় আমি ট্রিপ মিটারটা 0 করে নিয়েছি। তো এখন গাড়ি চলেছে আমার মাত্র 6.5 কিলোমিটার। আর ট্রিপ শেষ হয়ে যাওয়ার পরে দেখবো যে কত কিলোমিটার গাড়ি চললো। যাওয়ার জন্য আমরা NH-16টা ধরবো। তো এই রাস্তাটা পুরী যাচ্ছে, পুরো এই রাস্তাটা আমরা কোলাঘাট অবধি যাবো, তারপর কোলাঘাট থেকে বাঁদিকে নেবো, বেঞ্চেদা হয়ে দীঘা ঢুকবো। এই হচ্ছে NH-16 রোডটা। গাইস, তোমাদের ব্লগটা যদি ভালো লাগে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো ফ্রেন্ডস, এই রাস্তাটায় আমি আবার অনেক দিন পরে গাড়ি চালাচ্ছি, খুব ভালো লাগছে বেশ। NH-16 তো পুরো 6 লেনের রাস্তা, খুব ভালোভাবে গাড়ি চালানো যায়। আর NH-2টা অনেকটা সরু, কিন্তু তাও এখন রাস্তার কাজ চলছে, রাস্তা অনেক চড়া হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো বেস্টকে তো আমি সার্ভিসিং করে নিয়েছি, গাড়ি এখন হেভি দৌড়চ্ছে বেশ, মানে খুব ফ্রিলি যাচ্ছে। ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করেছি। তো সামনে তো ভালোই জ্যাম দেখছি, জ্যাম মানে ট্রাফিক অনেক বেশি দেখছি সকালবেলাতেও। এখন ঘড়িতে বাজে 6:20। দীঘা জানি না কতক্ষণে ঢুকতে পারবো, কারণ নন্দকুমারের পর থেকে সিঙ্গেল রোড হয়ে যায়, আর সিঙ্গেল রোডে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট হয়ে যায় এরকম। গাইস, আমাদের ট্রিপের আজকের ফার্স্ট টোল হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো আজকে কাউন্ট করব কতগুলো টোল প্লাজা আমরা দীঘা যেতে পাই। বাসটা কোনো মানে ইন্ডিকেটর ভেনে না দিয়ে বাঁদিকে ঢুকে গেল। তোমরা যদি কেউ জেনে থাকো যে দীঘা যেতে কতগুলো টোল প্লাজা পড়ে, তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। আর আমি তো কাউন্ট করছি। ফার্স্ট টোল প্লাজা হচ্ছে আমরা পেলাম ধুলাগড় টোল প্লাজা। এর পরের টোল প্লাজা দেখি কী পাই, তারপরে আবার কী পাই, সেগুলো সব কাউন্ট করব। আর তোমরা যদি কেউ জেনে থাকো পুরো এক্স্যাক্ট, পুরো আমাকে কমেন্টে জানাতে পারো। তো গাড়ির জ্যাম তো খুবই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি মোটামুটি 50, 55, 60 এরকম অ্যাভারেজ রেখে আমি গাড়ি চালাচ্ছি। এই বাসগুলো যখন তখন বাঁদিকে দাঁড়িয়ে পড়ছে, তো একটু অসুবিধা হচ্ছে এই গাড়ি চালাতে। বাসগুলো কোনো ঠিক নেই, যেখানে প্যাসেঞ্জার দাঁড়াচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। তো গাইস দেখো, আমার সাইড দিয়ে সব রাইডাররা যাচ্ছে, এরা অন্য কোনো জায়গায় রাইড করছে। এদেরকে আমি ধুলাগড় টোল প্লাজাতে দেখলাম দাঁড়িয়ে, এরা সব হাডেল করছে। আমার তো খুব দারুণ লাগে এরকম দেখতে। লাইন দিয়ে যাচ্ছে রাইডিং গ্রুপ একটা, সব সিঙ্গেল সিঙ্গেল রাইডাররা আছে, পিলিয়ন নেই কেউ। তো ফ্রেন্ডস, আমার একটা বক্তব্য আছে, মানে বক্তব্য বলতে একটা টিপস আছে। মানে আমার বাবা আমাকে বলেছিল যে যখনই কোথাও ঘুরতে যাবি, তখনই দেখবি যে রাস্তায় অনেক রাইডাররা হয়তো তোর সঙ্গে রেসারেসি করছে গাড়ি নিয়ে, কোনো দিনও করবি না। নিজের মতো গাড়ি চালিয়ে যাবি আস্তে আস্তে, যে যাচ্ছে যাক, আগে কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাবি। আমাদের মানে মেন মোটিভ থাকবে হচ্ছে ডেস্টিনেশনে সুস্থভাবে পৌঁছানো। তো আমারও একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যারাই রাইডিং কমিউনিটি থেকে বিলং করো, যখনই কোথাও ঘুরতে যাবে, কোনো রাইডার ধরো তোমার পাশ দিয়ে ওভারটেক করে চলে গেল, তুমি কখনও ওর সঙ্গে মানে ওভারটেক করে যাওয়ার জন্য মানে ডেসপারেট হয়ে যাবে না, নিজের মতো গাড়ি চালাবে, খুব সাবধানে গাড়ি চালিয়ে যাবে, কারণ বাড়িতে ফ্যামিলি তোমার জন্য ওয়েট করছে। তো কখনো এই জিনিসটা আমি করি না, আর আমি কাউকে বলিও না, কাউকে রেকমেন্ডও করবো না এটা করার জন্য। আমি রাস্তায় অনেককেই দেখেছি এরকম, মানে যখন কোথাও ঘুরতে যাবে, কিছু কুড়ি দেখানো হচ্ছে, কিছু ছাপড়ি রাইডার আছে যে এরকম ক্যামেরা দেখলে বা রাইডিং জ্যাকেট পরে গেলো, গাড়ি চালাচ্ছ, দেখলে তোমাকে ওভারটেক করে বেরিয়ে গেল, তোমাকে মানে মানে ইভোক করবে যাওয়ার জন্য, তুমি আসো আমার সঙ্গে রেস করো। কোনোদিনও এই জিনিসটা করবে না। তো আমার ডেস্টিনেশনে পৌঁছতে দেরি হলে হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আর আমি কখনও গাড়ি মানে আনকন্ট্রোলডভাবে গাড়ি চালাই না, কন্ট্রোলের মধ্যে সবসময় গাড়ি চালিয়ে যাই। 70, 75 থেকে 80, এর বেশি আমি খুব একটা স্পিড তুলি না। খুব দেখি রাস্তা পুরো ফাঁকা আছে, মানে একদম পুরোপুরি দেখা যাচ্ছে 3-4 কিলোমিটার, তখন আমি একটু ধরো টেনে চালালাম, আদারওয়াইজ আমি খুব একটা জোরে গাড়ি চালাই না। 70, 75 হচ্ছে এটা আমার অ্যাভারেজ স্পিড। আর এই স্পিডে তুমি যেখানেই যাও না কারণ স্পিডে তুমি রেখে গাড়ি চালাও, দেখো ডেস্টিনেশনে তুমি ঠিক টাইমেও পৌঁছবে। আর এই স্পিডটাতে না তুমি সব কিছু কন্ট্রোলও করতে পারবে, ব্রেক কন্ট্রোল করতে পারবে, সামনে যদি কেউ হট করে চলে আসে সেটাও তুমি গাড়িটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকমই নতুন নতুন ভালো ভালো ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করে দিতে পারো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো।
তোমাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারবো না আগে গাইস। তো আমার একটাই রিকোয়েস্ট গাইস, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব ভবিষ্যতে। আর এই দীঘার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো গাইস, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি একটু ট্রেনে চালাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমাদের দীঘা পৌঁছতে অনেক লেট হয়ে যাবে যদি একটু আস্তে আস্তে চালাই। আর কনজেস্টেড যেহেতু আছে, যার জন্য আমি জোরেও গাড়ি চালাতে পারছি না। তো মোটামুটি কোলাঘাটটা আমাদের ক্রস করতে হবে, কারণ সিঙ্গেল রোড আছে ওই দিকে কাঁথির পর থেকে। সিঙ্গেল রোডে গাড়ি চালানো খুব অসুবিধা হয়, আর ওইদিকে বাসগুলো খুব মানে ডেসপারেটভাবে গাড়ি চালায়, খুব ফালতু, মানে খুব আমার বাজে এক্সপিরিয়েন্স রয়েছে ওই দীঘার রাস্তায় বাসগুলো। তোমাদের যদি কারোর এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে, যে এরকম দীঘার তোমরা ঘুরতে গেছো, তোমাদের সঙ্গে এরকম মানে বাসের খুব বাজে ইনসিডেন্ট রয়েছে, ওখানকার যে বাসগুলো যেরকমভাবে গাড়ি চালায়। তো গাইস, আমরা কোলাঘাটে এই জাস্ট ঢুকছি, এখন ঘড়িতে বাজে 7:20। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 6:15 নাগাদ। মোটামুটি 1 ঘন্টা লেগে গেল কোলাঘাট আসতে, 1 ঘন্টা 5-10 মিনিট লেগে গেল। কোলাঘাটের ব্রিজটা দেখো, রেল লাইনের ব্রিজটা হেভি লাগছে দেখতে। কোলাঘাটে আমরা ছোট্ট একটা টি ব্রেক নিতে পারি, কারণ সকালে চাটা খেয়ে বাড়ি থেকে বেরোয়নি। সকালে চা না খেলে একটু আমেজটা জমছে না। এখানে একটু দাঁড়াবো, চাটা খাবো, তারপর আবার যাবো। ঘড়িতে বাজে 7:25। আমরা আনন্দ রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে চা বা ব্রেকফাস্ট করে আবার বেরোবো। এখানে দেখো অনেকগুলো বাইকই এসছে, এরা সব আসছিল সামনে দিয়ে। ভালো ভালো গাড়ি আছে বেশ। গাইস, আমরা কচুরি অর্ডার দিয়েছি, 1 প্লেট কচুরি অর্ডার দিয়েছি। 1 প্লেটের মধ্যে 4টে আছে, মানে 4 পিস আছে। তো এত সকালে যেহেতু ব্রেকফাস্ট করার অভ্যেস নেই, তো তাই জন্য আমি দুটো কার্ডলি খাবো, আর যদি লাগে আবার পরে নিয়ে। তো 4 পিস কচুরির দাম হচ্ছে 75 টাকা। এখানে অনেকই লোক এসছে এই রেস্টুরেন্টে, ভালোই ভিড় আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো ভালোই ভিড় হয়েছে সকালবেলা, 7:30 বাজে। কেমন লাগছে তোমার? অনেকদিন বাদে আবার লাইট ভালো লাগে। তারপরে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, পাটা দেখা যাচ্ছে, তারপরে দেখা যাক আরো অনেক রাস্তা বাকি আছে। আমরা অনেকদিন পরে আবার রাইডে যেহেতু বেরিয়েছি, তো আমাদের একটু অকওয়ার্ড ফিল হচ্ছে। তো আস্তে আস্তে যত রাইড করবো, একটু রাইড করলে আরও ঠিক হয়ে যাবে। এখন তো সবে 60 কিলোমিটার এসেছি আমরা বাড়ি থেকে। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট, টি ব্রেক সব হয়ে গেছে।
1 ঘন্টা ব্রেক হয়ে গেল মোটামুটি। 7:20-তে দাঁড়িয়েছি, এখন বাজে 8:15। আর আমাদের টোটাল বিল হয়েছে 205 টাকা। আলুর পরোটাটা নিয়েছে 75 টাকা, সরি আলুর পরোটা নিয়েছে 95 টাকা, আর কচুরিটা নিয়েছে 75 টাকা, আর জলের বোতল নিয়েছে 20 টাকা, আর একটা লাল চা নিয়েছি আমি, যেটা নিয়েছে 15 টাকা। লাল চা আর দুধ চা একই দাম। যাই হোক, লাল চাটা অ্যাভারেজ ছিল, আর আলু পরোটাটা অ্যাভারেজ ছিল, কচুরিটা ভালো ছিল। তো মোটামুটি এখন দেখো 8:15 বাজে। তো গাইস দেখো, সোজা চলে যাচ্ছে পুরী, সাউথ ইন্ডিয়া। আমরা এখন পুরী গেছিলাম, সোজা চলে গেছিলাম, সোজা বালেশ্বর হয়ে খড়গপুর, কটক হয়ে একদম সোজা পুরী ঢুকছে। আর আমরা এখন দীঘা যাব, তো বাঁদিকে রোডটা নিয়ে নেবো। দীঘা হলদিয়া সব বাঁদিকে পড়ে, এই যে লেখা আছে দেখো বোর্ডে, খড়গপুর সোজা, দীঘা বাঁদিকে, হলদিয়া বাঁদিকে। এই রোডটাও খুব ভালো, এই রোডটাও পুরো ডাবল লেন আছে, দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিক দিয়ে গাড়ি আসছে। এই রোডটা পুরো কাঁথি অবধি একদম পুরো ডাবল লেন, খুব ভালো রাস্তা। কারণ আমি লাস্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন এই রোডটাতে চালিয়ে বেশ ভালোই মজা পেয়েছিলাম। পুরো দীঘার রাস্তা পুরোটাই ভালো বলতে গেলে। তো গাইস, এই যে দেখো বাঁদিকে হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আমি সামনেটা গেছিলাম অনেকদিন আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে, ভেতরটা তো যেতে দেয় না, কিন্তু সামনেটা আমি গেছিলাম। এটা ওই একটু আগে গিয়ে বাঁদিক দিয়ে যেতে হয়। তো বড় ট্রাকটা ঘোরাচ্ছে কিরকমভাবে, এখান দিয়ে ঘুরবে বলে মনে হয় না। এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো দেখা যাচ্ছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। চিমনিগুলোর হাইট বিশাল, এই ক্যামেরাতে কতটা বোঝাচ্ছে জানি না, কিন্তু সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা বিশাল চিমনির হাইটগুলো। আর নিচ দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে, মেচেদা একদম দীঘা যাচ্ছে, আর আমরা ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা দেখেছো কত সুন্দর রাস্তা। আমার সামনে যে বাসটা যাচ্ছে না, বাসটাতে পেছনে লেখা আছে ফটক কলকাতা হিজলি শরীফ, আর একটা হচ্ছে বোগা। তো জায়গাটার নাম হচ্ছে বোগা অ্যাকচুয়ালি, আমি প্রথম শুনছি জায়গাটা, আর আমি প্রথমে ভাবছি রোগা, রোগা বলে কি জায়গা আছে, তারপরে দেখছি না একটা বোগা লেখা আছে। অবাক হয়ে গেছি প্রথমে, হচ্ছে রোগা, এটা আবার কোনো জায়গার নাম নাকি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। প্রথম টোল আমাদের পড়েছিল হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা, আর এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। এই টোল প্লাজার নাম আমি জানি না। ও ওই যে সোনাপেটিয়া টোল প্লাজা। আচ্ছা, আর একটা কি গাইস, এখানে এলে না অনেক পেট্রোল ট্যাঙ্কার তোমরা দেখতে পাবে, কারণ হলদিয়া তো সামনেই আছে। তো জাহাজে করে যত পেট্রোল ডিজেল সব আসে সব এই বড় বড় ট্যাঙ্কারগুলোতে লোড হয়, লোড হয়ে যে কোনো জায়গায় মানে পেট্রোল পাম্পগুলোতে যায়। বাঁদিকে গেলে তমলুক, সোজা যাচ্ছে হলদিয়া, ডান দিকে গেলে হচ্ছে পাঁশকুড়া। বাড়ি থেকে আমরা 82 কিলোমিটার চলে এসেছি, 82.3 আমার ট্রিপ মিটারে দেখাচ্ছে। এখানে আবার তমলুকের সামনে সিগনালে পড়ে গেছি আমরা। বাঁদিকে চলে যাচ্ছে তমলুক, আর ডান দিকে পাঁশকুড়া, সোজা চলে যাচ্ছে হলদিয়া।
গাইস আমরা নন্দকুমার ঢুকে গেছি। এবার আমাদের এই পুরো টার্নিংটা নিয়ে একদম ডান দিকে চলে যেতে হবে দীঘা। এই বাঁ দিকে চলে গেলে নন্দকুমার হলদিয়া চলে যাচ্ছে, আর আমরা এই নন্দকুমার থেকে ডান দিকে যাচ্ছি। এটা হচ্ছে দীঘার রাস্তা। আগে এই সব ফ্লাইওভারগুলো ছিল না, যার জন্য দীঘা যেতে অনেকটা টাইম লাগতো। এখন দেখো ফ্লাইওভার করে দিয়েছে, অনেক সুবিধা, কোনো নিচ দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। তো গাইস আজকে আমাদের তৃতীয় টোল প্লাজা, এটা 3 নম্বর টোল প্লাজা দিয়ে ক্রস করছি। এই টোল প্লাজাটা এখনও চালু হয়নি, তাই জন্য গাড়িগুলো সব বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখো এখনও পর্যন্ত ইনঅগ্রেশনই হয়নি টোল প্লাজাটা। ফ্রেন্ডস, আমরা কোলাঘাটে দাঁড়ানোর পরে আবার এই আরেকটা জায়গায় দাঁড়ালাম। এটা হচ্ছে চণ্ডীপুর লেখা আছে, দেখছি জায়গাটা। তো এইখানটা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। আর বিভৎস গরম লাগছে, চিড়বিড়ে টাইপের একটা গরম। কোস্টাল এরিয়ার সামনাসামনি যাচ্ছি তো আমরা, চিড়বিড়ে টাইপের একটা গরম। তো ওইখানে একটু রেস্ট নিচ্ছি, গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি যাতে ওভার হিটিং না হয়ে যায়। তো এইখান থেকে এখনও দেখলাম গুগল ম্যাপে 76 কিলোমিটার রয়েছে দীঘা। তো অসুবিধা নেই, আস্তে আস্তে আমরা যাবো। আমার গাড়িটাকে ওখানে দাঁড় করে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই আমার গাড়ি, রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব খুলে বসে আছি আমরা। বিভৎস টাইপের গরম লাগছে একটা এখানে। তো দেখো গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে, রাস্তা খুব চওড়া করে দিয়েছে দীঘার। আমাদের দীঘা আসতে এখনও পর্যন্ত 60 কিলোমিটার বাকি। 123 কিলোমিটার দেখাচ্ছে আমার ট্রিপ মিটারে। তো গাড়ির কনজেস্টেড তো ভালোই রয়েছে, মানে খুবই কনজেশন রয়েছে গাড়ির। আর দুমদামায় দেখো, দুমদাম এপার ওপার হয়ে যাচ্ছে লোক, দেখলে তো সামনে ধুম করে চলে গেল। আর রাস্তাটা আবার এখানটা একটু সরু হয়ে গেল। আর বাস তো খুবই আসছে পেছন দিক থেকে, হেভি স্পিডে আসছে, এসে পা পা করা হর্ন দিচ্ছে, পা করে। আর আমি দেখছি অনেক রাইডাররাই যাচ্ছে দীঘাতে, অনেক বাইক গ্যাং যাচ্ছে দেখছি। আমার পেছনে আরও আছে, এলে তোমাদের দেখাবো যদি ক্যামেরা অন থাকে। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভালো ভালো ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো। এই দেখো গাইস, রাইডারদের গ্রুপটা যাচ্ছে। সামনে একটা বাইক আর একটা বাইক, পেছনে আরও আছে। একটা কথা কি ফ্রেন্ডস, দীঘা যাওয়ার জন্য কোনো প্ল্যানিংয়ের দরকার হয় না। কালকেই ঠিক হলো ধরো দীঘা যাবো, আজকেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। দীঘা হচ্ছে এমনই একটা জায়গা। আমার তো জাস্ট 2 দিন আগে ঠিক করলাম যে দীঘা যাবো, জাস্ট গাড়িটা সার্ভিসিং করলাম, তেল ভরালাম, আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে সকালে। 5 minutes later. গাইস, আমাদের এই ব্যাগটা হেলে গেছে, ব্যাগটাকে আবার টাইট করে বাঁধতে হবে। তখন জলের বোতলটা খুলেছিলাম এখান থেকে, আর ব্যাগটা টাইট করে বাঁধা হয়নি, আবার এটাকে টাইট করে বাঁধতে হবে। একটা বাইক রাইডার বললো যে দাদা ব্যাগটা হেলে যাচ্ছে, এটা ঠিক করে নিন। তো থ্যাংক ইউ দাদা বলার জন্য। এটা এই বাঁদিকে লাইন দিয়ে ডাবের দোকান আছে, অনেকে ডাব খাচ্ছে দাঁড়িয়ে, কিন্তু
আমরা ডাব খাবো না, কারণ একটা দুটো জায়গায় ব্রেক নিয়ে নিয়েছি, একটু বেশি টাইম নিয়ে। হাতে সময় থাকলে দাঁড়াতাম। এই দেখো পুরো বাঁদিকে লাইন দিয়ে ডাবের দোকান। সমুদ্রের সামনে এগিয়ে যাচ্ছি, ততই ঝাউ গাছ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, এরকমই বেশ ভালো লাগছে দেখতে। কারণ বোঝা যাচ্ছে যে সমুদ্রের কাছাকাছি আমরা আসছি। রোডটা কিন্তু দারুণ, গাড়ি চালিয়ে কিন্তু দারুণ মজা। মানে রোডটা একটু সরু আছে, কিন্তু দারুণ মজা আছে গাড়ি চালিয়ে। যে গাড়িগুলো ওভারটেক করছে দেখো কত স্পিডে। কিন্তু মাঝে মাঝে বাম্পারও আছে গাইস, তোমরা যদি আসো খুব দেখে চালাবে। যে গাড়ি হু করে চালিয়ে চলে গেলাম, সামনে কিন্তু বাম্পার আছে। এ দেখো অনেকগুলো করে বাম্পার আছে। তো গাইস ঘড়িতে এখন বাজে 10:20, আর আমরা বাড়িতে বেরিয়েছিলাম ওই 6:15-20 নাগাদ। 4 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এখনো দীঘা এখান থেকে 40 কিলোমিটার মতো দূর আছে। তো গাইস আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। দীঘা এখান থেকে আর 20-25 কিলোমিটার দূর আছে। তো বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে গেছি, আর এই আমাদের গাড়িকে এখানে পার্কিং করে দিচ্ছে। দেখো ক্যামেরাতে ভিজে না যায়, তার জন্য দাঁড়িয়ে গেছি। আগে জানি না বৃষ্টি আরও জোরে হচ্ছে কিনা। আমরা আসছি টুকটুক করে, ভালোই লাগছে বেশ দীঘায় আসতে। দেখো অনেকেই ওইদিকে দাঁড়িয়ে পড়েছে, আরও 2-3টে রাইডারও দাঁড়িয়ে পড়েছে। একটা গাড়ি গেলে আর রাস্তা জায়গা থাকছে না। সন্তোষ শ্যামলীর যেরকম অনেকগুলো বাস আছে না, এই দীঘা রুটে এই সন্তোষ কোম্পানির অনেকগুলো বাস দেখতে পাচ্ছি, ইয়েলো কালারে সেম পেন্ট করা। আমি ভাবতাম হয়তো একটাই বাস চলতো ওই সন্তোষ, দেখছি অনেকগুলো বাস আছে সন্তোষের দীঘা রুটে। তো গাইস এইটা হচ্ছে চাউলখোলা থেকে 9 কিলোমিটার হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণিটাকে দেখে আসি, কারণ মন্দারমণি আমি কোনোদিনও ভিজিট করিনি। মন্দারমণি দেখে তারপরে দীঘার দিকে যাব, দীঘাতে গিয়ে রুম নেব। এখান থেকে 9 কিলোমিটার। রাস্তাতে অনেকটাই জ্যামজট পেয়েছি, তো যার জন্য এখন টাইম হয়ে গেছে 11:10। তো একটু সকালবেলা বেরোলে এতটা জ্যামজট থাকতো না। টাইমটাও লেগে গেছে যার জন্য অনেকটা। মানে ঠিকঠাক গাড়ি চালালে 4 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যাওয়া যায়। মন্দারমণির রাস্তাটাও খুব সরু, আর আগে একটু খারাপও আছে মন্দারমণি রাস্তা। মন্দারমণিতে বেশিক্ষণ থাকবো না, জাস্ট স্পটটা দেখবো। মানে যেহেতু মন্দারমণি কোনোদিনও যাইনি আমি, গিয়ে দেখবো যে কীরকম স্পটটা মন্দারমণি। এইখানটায় দেখো অনেক রিসর্ট আছে, এখানে সব রিসর্টের সব অ্যাডগুলো দেওয়া আছে। এই দেখো সব দু সাইডে রিসর্ট, মানে রিসর্টের অ্যাড দেওয়া আছে, সামনে রিসর্টগুলো রয়েছে। এই জায়গাটা প্রথম আসছি আমি, আর বেশ ঠান্ডাও আছে, এখানে গাছগাছালি অনেক ভর্তি।
এখানে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কিনা মাছ চাষ হয়। মানে রাস্তা থেকে 9 কিলোমিটার ভেতরে, মানে অনেকটাই, মানে গাড়ি বাবার বেরোতে মানে আবার এতটা বেরোতে হবে, আবার বেরিয়ে আবার 20 কিলোমিটার আবার যেতে হবে। না না, এখানে থাকা যাবে না, দীঘাতে থাকবো। এখানে রাত্রিরে ফাঁকা, একটু দাঁড়াবো। মন্দারমণি আসতে গেলে, সি বিচটা যেতে গেলে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা দিয়ে বাঁদিকে ঢুকতে হবে। একজনকে জিজ্ঞাসা করলাম বিচটা কত দূরে, বললো সামনেই আছে। তো মন্দারমণি এসে গেছি আমরা ফাইনালি। না নামতে হবে না, নামো নামো নামো, গাড়িটাকে পার্কিং করতে হবে, নামো। ওহ, পেড পার্কিং নাকি রে? আমরা মন্দারমণিতে চলে এসেছি, আর আমার পেছনে দেখো সমুদ্র, দেখো দারুণ লাগছে দেখতে। আবার 1 বছর পর দেখছি সমুদ্রটাকে। কত লোক চান করছে দেখো, অনেক লোক আছে চান করছে। 9 কিলোমিটার ভেতরে আসতে হলো, মানে মেন রোড থেকে 9 কিলোমিটার ভেতরে হচ্ছে মন্দারমণি। এখান থেকে কিছুক্ষণ ঘোরার পরে আবার এখান দিয়ে আমরা দীঘা চলে যাবো। এখানে থাকবো না, দীঘা থেকে থাকবো। কি সুন্দর লাগছে দেখো।